পুলিশ আদৃত সহ মাল আটক করেছে, আমাকে ছাড়াতে হবে। সঙ্গে 5 কেজি চাপাই বর্ডার ক্রস করে ইন্ডিয়া পাঠাতে হবে। একবার তার ক্রস করালেই কাম সারা। আজ পারবি না, শনিবারে কাস্টমস ডিউটি কম থাকবে। আজকেই যাব। ইয়োর উইশ। সাফিন আবারও নিজের কাজে ফিরে যায়। আজ আর স্বামীর বসে বসে মদ গেলেনি। কাশেম এসেছে, আশেপাশের সকল খবরাখবর নিয়ে দিয়ে জানিয়েছে। ভার্সিটিতে 2টা মিসিং আইডি জমা হয়েছে। একটা আপনার মানে সামির সিকান্দার আর দ্বিতীয় ভাবির মানে মাহাদিবা ফারজানা মাহার। আপনি কি আর যাবেন না ভাই? যাব, ঠিক আগের মতোই যাব। কাইসা, জি ভাই। আমার রুমাল বদলে দে। কালা তো আপনার পছন্দের রং ভাই। স্বামীর কিঞ্চিত ঠোঁট টেনে বলল। কালায় রক্তের দাগ বোঝা যায় না। বলেই কাশেমকে টপকে স্বামীর নিচের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কাশেম একটা শুষ্ক ঢোক গিলে বেরিয়ে যায়। রাত যত গভীর হয় স্বামীরের তত বিরক্তি বাড়তে থাকে। সিভান এসে টেবিলের ওপর চড়ে বসে। আঁকাআঁকি করা খাতাটা তুলে ধরে বলে, ভালো হয়নি, ভেটকে গেছে। ঘুমাসনি কেন? ঘুম ধরছে না। এ কাকা ছাদে যাবে? স্বামীর মানা করে না। দুজনে হাঁটতে হাঁটতে ছাদে চলে গেল। এক কর্নারে বসে সিভান গিটারটা টুংটাং করে বলল, শিখাবে? পারবো না। তাহলে তুমি বাজাও। ইচ্ছে নেই। গিটারে আরো দুটো টুংটুং শব্দ করে সিভান বলে, কি ভাবছো? ভাবছি আমাদের নাম না বিসর্গ হতে হতো, কেন? কারণ আমাদের শুধু দুঃখে মানায়। এ কাকা, হুম তুমি আবার ভার্সিটি যাবে? হুম। ও, সিভান যেন কিছু বলতে এসেও না বলে চলে যায়। স্বামীর আকাশের দিকে তাকিয়ে বলে, আমি বলেছিলাম সময় যেন না যায়, কিন্তু বাবা, সময় আরো দ্রুত চলে গেল। আমি শালা যুদ্ধে জয়ী হয়েও পরাজিত। নইলে শত্রু না থাকায় ফাঁকা ফাঁকা ফিল হয় কোন বাঙ্গির। হঠাৎ খেয়াল হয় তার দেওয়া সেই সবুজ শাড়িটা পরে মাহা তার সামনে দাঁড়িয়ে। কেমন একটা অহংকারী ভাব নিয়ে মাহা বলল, কি সামি শিকদার, আমি বলেছিলাম আপনি একটু হলেও বদলাবেন। খুব তো বলেছিলেন। আপনাকে খুঁজে পেতে আমাকে গভীর সমুদ্রের অতলে তলিয়ে যেতে হবে। গভীরে দূর পানিকে স্পর্শও করতে হলো না। আপনি বদলেছেন সামি শিকদার। স্বামীর বাঁকা হেসে জবাব দিল, তুই এমন একটা বাঙ্গির নাতনি না, সরি, কাল নাগিনী। নাগিন সিরিয়ালের মতো হুট করে এলি, বাঁশ ভরা ছোবল মেরে বিদায় হয়ে গেলি। আপনিও তো আমার জীবনটা মাত্র 1 বছরের ব্যবধানে তছনছ করে দিলেন। আজ আপনি যদি আমার তথাকথিত স্বামী না হতেন, তবে আমি আর আমার বাচ্চাটা মরতাম না। না দিবা, তুই ইচ্ছে করে বাঁচার চেষ্টা করিসনি, নাই আমার বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করেছিস। এতটা ঘৃণা তুই বাঁচাতি যদি বাচ্চাটার বাপ সামির সিকান্দার না হতো। আপনি তো সায়েন্সের স্টুডেন্ট। কোন যুক্তিতে বাচ্চাটাকে আপনার একার দাবি করছেন? আমাকে তুই জানতেও দিলি না আমি বাপ হতাম। রক্তের আকর্ষণ কি জিনিস জানিস? জানবি না, বুঝবিও না। হাসছিস? হাস, যত পারিস হেসে নে। এই জগতের সবাই এই সামির বাঙ্গিকে নিয়ে হয় ঘৃণা করে নয় হাসে। কেউ নেই যে ভালোবাসে। আর সামির ঘাড় ঘুরিয়ে দেখে মাহা নেই, নাই আছে তার ছায়া। কিছু মুহূর্ত চুপ থেকে স্বামীর আবারও একা একাই হেসে উঠে দাঁড়ায়। কেমন করে নিজেই নিজেকে বলে, কিছু বিদায় শব্দহীন, কিছু সম্পর্ক শেষ হয় ব্যাখ্যাহীন। সবচেয়ে বেদনাদায়ক বিদায়গুলো ওইগুলোই যা কখনো বলা হয় না, ব্যাখ্যা করা হয় না, শুধু নীরবতার গভীরে হারিয়ে যায়। তবুও নিয়ম করে রাত্রি আসে। ভানুমতিও এভাবেই বিদায় নিয়ে চলে গেছে। দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে স্বামীর নিচে চলে যায়। পড়ার টেবিলের ড্রয়ারটা খুলে তার ধারালো ছুরিটার দিকে তাকিয়ে রইল। ছুরিটা যেন তার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অর্ডার করতেই পারেনি কাশেম একটা নতুন বড় রুমাল টেবিলে রেখে গেছে। রুমালটা মেলে ধরে দেখল সাদা কালো চেক রুমাল। সামান্য একটু হাসলো স্বামীর। বুঝলো না কাশেম কেন এই রুমাল দিয়ে গেছে। এটা তো হুজুর পীরেরা পরে সম্ভবত। তারপরেও রুমালটা ভালো লাগছে। এটা দিয়ে পুরো চেহারা ঢাকা যাবে।
রুমালটা মুখে পেঁচিয়ে স্বামীর দেখলো তাকে একদম স্বামীর সিকান্দার বলেই মনে হচ্ছে। খুনি, উগ্র, পাক্কা হারামি স্বামীর সিকান্দার। রাজশাহীর সেরা মাস্তান, ফুটো মাস্তান স্বামীর সিকান্দার। পুরনো দিনের মতো স্বামীর সবার অগোচরে বারান্দা টপকে বেরিয়ে যায়, অন্ধকার ভেদ করে চলে যায় নিজ গন্তব্যে। ইন্সপেক্টর বিজয় দাস সেলের ওপারে থাকা আদ্রিতকে জিজ্ঞেস করছে, আর কে কে জড়িত এসবের সাথে? আমি জানি না, আমার যেটুকু কাজ ওইটুকুই করতে গেছিলাম। আসলে কি বলতো, এতদিন ইয়াং অফিসার ছিল তাই সামলাতে পারেনি। আমার সাথে কেউ পারবি না তোরা? না স্যার, আপনাদের হাত কাঁচা, ওই জন্য ধরে ফেলাইলেন। এমন একজন আছে যে আসলে আপনিও টিকতে পারবেন না, দেখা গেল আপনারে জীবিত রাখলো না। মেয়র আবু সাফিন সিকান্দার, তাই তো? না, সে সহজে মাঠে নামে না। তাইলে কেডা? আমাদের দিলের বাদশা কইতে পারেন। আচ্ছা, জি। চিহ্নিত করবো কিভাবে? চোখ, ভাইয়ের দৃষ্টি একদম বাজের মতো, আমাদের মতো নর্মাল না। যদি দেখুন মুখ বাঁধা, তাহলে বুঝবেন আপনি শেষ। দেখে নেব, তার আগেই কাল সকালে তোরে কোটে তুলমু। আদ্রিত আর কোনো কথা বলল না, দম ফেলে মনে মনে বলল, মনে হয় না ভাই আসবে। রাত গভীর হয়। বিজয় তখন বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আদ্রিত পেছন থেকে বলল, স্যার, ওর পাস কর্জি মাল আপনি কি কোর্টে জমা দেবেন? না রে পাগলা, তোর শ্বশুর বাড়ি দেব। কোথায় রাখছেন আপনার বাড়ি? অফিসের কাজে ব্যক্তিগত জীবন লাগানোর পারমিশন নেই। আদ্রিত আর কোনো কথা বলল না। বিজয় দাস থানা থেকে বেরিয়ে নিজের বাইকে করে বাড়ির পথে রওনা দেয়। মাঝপথে হঠাৎ একটা কুকুর তার রাস্তা আটকে ধরে। হর্ন বাজানোর পরও সে সরছে না, শুধু ভাউ ভাউ করে চলেছে। বিজয় দাস গাড়ি থামানোর বদলে আরো জোরে চালাতে লাগলো। কুকুরটা তার পেছনে পেছনে দৌড়তে দৌড়তে আসছে। হঠাৎ রাস্তার মধ্যে বাইকে হেলান দিয়ে একটা ছেলেকে বসে থাকতে দেখলে ভ্রু কুঁচকে তাকায় বিজয়। বাইক থামিয়ে বিজয় জিজ্ঞেস করে, এই সোরা, কে বে তুই? রাস্তার মাঝে বসে কি করছিস? এই যে, শুনতে পাচ্ছিস না? ছেলেটা 2 কদম সামনে এগিয়ে আসে। বাইকের আলোয় তার দেহের ওপর অংশ দৃশ্যমান হতেই বিজয় দাসের কপাল প্রসারিত হয়। সাদা কালো রুমালে আবৃত মুখের শুধু রহস্যময় চোখ দুটো দেখা যাচ্ছে। কপালটা হালকা কুঁচকে আছে। চোখ দুটো বড্ড ভয়ানক, একদম দক্ষ শিকারীর চোখ বলা যায়। বিজয় দাসের একটু আগের কথাগুলো মনে পড়ে অদ্রিত বলেছিল, চোখই যথেষ্ট, কিন্তু নামটা জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। একটু গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, আদ্রিতকে ছাড়াতে এসেছিস? নাম কি তোর? কে তুই? সামির সিকান্দার। ধীরে ধীরে স্বামীর তার দিকে এগিয়ে যেতে থাকে। পেছন থেকে রিটো আরো জোরে জোরে চেঁচাতে থাকে। স্বামীর হাতের ইশারায় তাকে চুপ হতে বললে সে একদম স্তব্ধ হয়ে যায়। স্বামীর মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে বলে, চেঁচাচ্ছে কেন জানেন? মালিককে দেখে খিদে বেড়ে গেছে, খাবার চাইছে ও। এতদিন ছিলাম না, না জানি কেউ কিছু খেতে দিয়েছে কিনা, তাই আজ আমার কিউটিটাকে গুদাম ভরে গেলাবো। এসব আমাকে বলছিস কেন? দাপাদাপি না থাকলে শিকারে মজা নাই। আমি একটু বাঙ্গি মারা টাইপ শিকারি। বাঙ্গি মামারা মানে? বুঝবেন না পুলিশ বাবু, এটা সামির বাঙ্গি স্টাইল। বিজয়ের তখন একটু ভয় হতে শুরু করে, কারণ এখানে এসেই শুনেছে প্রাক্তন পুলিশ কমিশনারের খুনির নাম স্বামীর সিকান্দার। যদিও প্রমাণিত নয়, তবে সে দাগি সন্দেহের অধীন। তাছাড়া স্বামীর সিকান্দারের ভয়াবহ দৃষ্টি দেখে স্পষ্ট বোঝা যায় সেই খুনি। বিজয় উল্টে হাঁটতে লাগলে স্বামীর বলে, তোকে শেষ একটা চান্স দেই, বয়সে বড় বলে কথা বল, তোকে 1,00,000 টাকা দেয়া হবে। 1,00,000 বল রাজি? বিজয় সোজা নিজের রিভলভার তাক করে বলল। স্যালেন্ডার সামির সিকান্দার। স্বামীর বুড়ো আঙ্গুল দিয়ে ভ্রু চুলকে বলল। ইয়োর উইশ। মিনিট খানেক স্তব্ধতা। হঠাৎ করে স্বামীর নিচের পিছে থেকে ধারালো ছুরিটা বের করে তার দিকে ডাইরেক্ট অ্যাকশন। সোজা হাতে গিয়ে লেগে রিভলভারটা ছিটকে পড়ে যায়। রিটো সেটা শুকে শুকে চেটে অন্যদিকে ফেলে দেয়। স্বামীর যেন উড়ে গিয়ে বিজয় দাসের কলার চেপে ধরে। তারপর নিচের ধারালো ছুরি দিয়ে আঘাতে আঘাতে তার বুক পুরো ছিন্ন ভিন্ন করে ফেলে।
অতঃপর তার পা ধরে টেনে নিয়ে যায় থানার সামনে। সিসি ক্যামেরাগুলো তখন নির্জীব। দক্ষ সাইবার অ্যাটাকটা সাফিনের। তার ব্যাকগ্রাউন্ড ছিল কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি, সুতরাং সচরাচর করা কাজে তার দুদণ্ড সময়ও লাগেনি। থানার সামনে আসতেই সকল কনস্টেবল হাবিলদার সহ সকলে কেঁপে ওঠে। তাদের আরো ভয় ধরে স্বামীর সিকান্দারের হিংস্রতা দেখে। বিজয় দাসের মরদেহ থানার মধ্যেখানে ফেলে আরো ভয়াবহ কাজ করে সে। পেছনে গুজে রাখা ধারালো কুড়াল দিয়ে এক কোপে বিজয় দাসের হাতের কবজি দেহ থেকে আলাদা করে ফেলে শীষ বাজিয়ে রিটোকে ডেকে তার দিকে ছুঁড়ে মারে। রিটো বেশ মনোযোগ দিয়ে রক্তাক্ত হাতের কবজি চাবাতে থাকে। 2-4 জন পুলিশ জ্ঞানও হারিয়ে ফেলে। একজন দৌড়ে সেলের তালা খুলে দেয়, আলমারি থেকে সিল মারা একটা বক্স বের করে। আদ্রিতের হাতে বক্স আর কুড়ালটা দিয়ে স্বামীর নিজ মতো বেরিয়ে আবারও মিশে যায় রাতের অন্ধকারে। আদ্রিত সোজা মোড়ের ক্লাবে চলে গেছে। সাফিন চুপচাপ বক্স থেকে কয়েকটা প্যাকেট বের করে বলল, অদ্রিত, তোর কাজ শেষ। সমীর কোথায়? জানি না ভাই, আমারে বক্স ধরাইয়া দিয়ে গেছে গা। সাফিন আদ্রিত বাড়ি ফিরে যেতে বলল। রুবেল কালকুঠুরি সহ সম্পূর্ণ রাজশাহীর কোনাচে কানাচে জেনে নেয় কোথায় কি আছে কোথায় কি নেই সব। আগে থেকেই মোটামুটি ধারণা ছিল, তাই পুরো পাড়া আয়ত্ত করতে তার বেশি সময় লাগেনি। কাশেম দাঁড়িয়ে আছে সেকান্দার বাড়ির পেছন সাইডে। স্বামীর নিঃসন্দেহে এদিক দিয়ে আসবে। আসেনি, স্বামীর সোজা দরজা দিয়ে ভেতরে ঢুকেছে। প্রথমে 2 কদম দাঁড়িয়ে থম মেরে দাঁড়িয়ে রইল। পেতনির মতন ইনায়া আজ আর টেবিলে বসে অপেক্ষা করছে না। টেবিলে আগে থেকেই 1 বাটি মুরগির মাংসের তরকারি রাখা। খেতে ইচ্ছে হচ্ছে না, নিজেই ঘরে চলে গেল। অভ্যেসবশত বলে ফেলল, দিবা লুঙ্গিটা ধুয়ে দিও তো। কিন্তু দিবা শুনল না। বলল না যে সরে দাঁড়ান, গন্ধ আছে। জামা কাপড় বদলে ছাদে চলে গেল স্বামীর। চারপাশে খা খা নিস্তব্ধতা। কাচের বোতলের মুখ খুলে ঢকঢক করে একদমে পুরো বোতল শেষ করে দম ফেলে। পেছন থেকে কাশিম বলে, নিচে দাঁড়াইছিলাম, আইলেন কখন? সামনে দিয়ে আইছি। এত গিললেন না, টাল্লি খাইয়া পড়বেন গা। গন্ধ লাগলে সরে বস। কাশেম হাঁ করে তার দিকে তাকালো। স্বামীর বুঝতে পারে কিছু কিছু কথাও তার কিছু ছাড়ছে না। রাতের বেলা ছাদে আসলেই হয় মাহা বোতল ছুঁড়ে ফেলে দিত, নয় স্বামীর বলতো সরে বসো। কাশেম ছাদে রাখা গিটার তুলে টুংটাং করতে করতে বলল, আপনার অভ্যাসে টাল্লি খাইছেন গা ভাই। স্বামীর গিটারটা টেনে নিয়ে টুংটাং করে বলল। আমি টাল্লি খাই না। কাশেম বামগাল টেনে হেসে বলে, একটু হইলেই খাইছেন গা ভাই। স্বামীর খালি গলায় সজোর এগিয়ে ওঠে। इश्की साजिशे इश्की बाजिया हारा मैं खेल के 2 दिलों का जुआ। क्यों तूने मेरी फुर्सत की, क्यों दिल में इतनी हरकत की, इश्क में इतनी बरकत की, ये तूने किया किया। फिरो अब मारा मारा मैं, चाँद से बिच्छेदा तारा मैं, दिल से इतना क्यों हारा मैं, ये तूने क्या किया। স্বামীর গিটারটা জড়িয়ে ধরে চিত হয়ে ছাদে শুয়ে পড়ে। কাশেম একইভাবে বসে রইল। তার চোখে কেমন অদ্ভুত একটা রহস্য খেলে যায়, যেন স্বামীরের কষ্ট তার মন পর্যন্ত পৌঁছয়নি। তবে কাশেম বেশ ভালোই বুঝতে পারছে স্বামীর সিকান্দার বেশ বড়সড় ধাক্কা খেয়েছে। কাশেম কথা না বাড়িয়ে উঠে চলে যায়। স্বামীরের চোখ আরো সূক্ষ্ম হয়ে ওঠে, বুকটা যেন বিষিয়ে যাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে গাল টেনে হেসে নিজে নিজেই বলতে থাকে, এই অন্তহীন অন্তরিক্ষে আমি এক নির্জন দ্বীপ্রহর। আমারে সবাই ঘৃণা আর অবহেলাই করলো, ভালো আর কেউ বাসলো না। আবারও ভ্রম হয়ে মাহার দেখা। আপনি কি নিজেকে নিঃসঙ্গ মনে করছেন সামির শিকদার? তুমি একটা বেঈমান দিবা। এই দরিয়ায় সবচেয়ে ছলনাময়ী মিথ্যাবাদী আমার মা জননী। সে আমায় বলেছিল 100 পর্যন্ত গুনতে। আমি গুনলাম 1 2 3 4 5 6 99 100, কিন্তু মা আর এলো না। আমি বললাম চেষ্টা করা যায় স্বামী হওয়ার, তুমি সেই সুযোগ দিলে না। দোষ দিচ্ছেন? তুমি এমনভাবে ভাঙলে যে পুনরায় নিজেকে জোড়া লাগাতে 100 জনম লেগে যাবে। মাহা একটু গাল টেনে হাসলো। স্বামীর কেমন ভেজা আর নরম রাশভারী কণ্ঠে আওড়ালো, আমি বাবা হতাম, বৈধ বাবা। আমার বৈধ রক্ত তুমি তারেও বাঁচালে না দিবা। আমার হাল দেখে আমায় মোটেও অসহায় ভেবো না। আফসোস হচ্ছে কেনই যে এসবের মধ্যে জড়িয়ে গিয়েছিলাম।
আমি সামির সিকান্দার, কুখ্যাত ফুটো মস্তান হিসেবে ফিট অ্যান্ড ফাইন। টাকা যেখানে আমি সেখানে। তোমায় ভুলে যাব দিবা? পারবেন? আমি পারি না এমন কোনো কাজ নেই, আমি পারবো। ঠিক আছে, আমি আর আপনাকে জ্বালাবো না। আপনি সুখী হন সামির শিকদার। কথাটা শেষেই আবার নিস্তব্ধতা ছেয়ে যায়। কে জানে কোন অন্তরিক্ষে হারিয়ে যায়। স্বামীর চুপচাপ বসে রইল। আওয়াজ খাদে করে মাহার উদ্দেশ্যে বলল, আলোর নিচে আমি এক টুকরো ছায়া হয়ে রই, কারো চোখে জল এলো না, আমি কেবল নিঃশেষ হই। রাত পেরিয়ে যায়। নিয়ম মেনে আবারও সূচনা হয় নতুন দিনের। পরের দিন ভার্সিটির গেটে সকলে দাঁড়িয়ে আছে। স্বামীর সিকান্দারকে ওয়েলকাম ব্যাক করত। স্বামীর ঠিক সেই 14-15 সালের দিকের মতো লাল শার্ট আর জিন্সের প্যান্ট পরে ভার্সিটিতে এন্ট্রি নিতেই ছাত্র জনতা হৈ হৈ করে দেয়। ছাত্র দলের অভ্যেস কথায় কথায় ডায়লগ বাজি। স্বামীর স্মৃতিস্তম্ভের কাছে দাঁড়াতেই ছেলে পেলে এমন ভাব করতে লাগলো যেন ভোটের সভা চলছে। উত্তাল দলবল অতি উচ্ছ্বাসে গা ভাসিয়ে স্লোগান দিতে লাগলো, পদ্মা নদীর জল, আমরা স্বামীর ভাইয়ের দল, এসেছে রে এসেছে, শোক পদ্মায় ভেসেছে, লোহার মতো শক্ত, স্বামীর ভাইয়ের ভক্ত। স্বামীর হাত উঁচু করে সবাইকে থামতে বললেও থামালো না। জনগণের খুশি যেন একটু বেশি হয়ে যাচ্ছে। স্বামীরের কেমন বিরক্ত লাগলে সে চেঁচিয়ে উঠল, থাম বাঙ্গির দল, মাথা ফাইটটা গেল বাল। ব্যাস, চার তরে পিনপতন নিরাপত্তা। তারই মধ্যে লেমন একটা প্লেট নিয়ে দৌড়ে এসে বলে, লেন ভাই, কি এডি? বাঙ্গি একদম ফ্রেশ অ্যান্ড টাটকা। সবাই হা হা করে হাসতে লাগলো। স্বামীর বুঝে গেছে এরা কি কারণে আজ একটু মাত্রা ছাড়াই কেয়ার দেখাচ্ছে। যতই হোক না কেন সবার সাথে নর্মাল থাকাটা আপাতত এমার্জেন্সি হয়ে গেল স্বামীরের কাছে। কাশিমকে বলে গিয়ে মিসিং আইডি ইনফরমেশন ঠিক করে আসতে কাশিম এক আদেশেই চলে গেল। সাফিন ডেকেছে লাল গলিতে। স্বামীর সেখান দিয়ে পার হওয়ার সময় মনে হলো যেন একদল প্রেতাত্মা তার পিছু করেছে। ছুটে চলে গেল রাস্তা এড়িয়ে। কালকুঠুরি 2-এর নাম পরিবর্তন করে লালকুঠি রাখা হলো। রুবেল জোর করেই নামটা বদলে দিয়েছে। 1, 2, 3 এসব মনে রাখা বড্ড ঝামেলার। তাছাড়া নামটা বেশ মানিয়েছে। লাল গালিচার লালকুঠি, বাড়িটার দেওয়ালে লাল সাদা দিয়ে রাঙানো, বেশ মানিয়েছে। সেখানে গিয়ে এত এত মেয়েদের ভিড়ের মধ্যে স্বামীরের বেশ বিরক্ত লাগছিল। তাদেরই মধ্যে সুন্দরী একটা মেয়ে, তার হাত ধরে দাঁড়িয়ে আছে একটা শিশু বাচ্চা। তারা বাহার একদিনের পরিচিত লামু আর রোমাশা পিছু ডেকে আওড়ালো, সামির ভাইজান। স্বামীর ফিরে তাকাতেই রোমাশা দৌড়ে এসে তার হাত টেনে জিজ্ঞেস করলো, ভাইজান, মাহাদীপা আপু আসেনি? সে সিভানের মতো কম বয়সে ম্যাচিওর নয়। অবুঝ বাচ্চার প্রশ্নে স্বামীরের মেজাজটা চটে গেল। লামু তাকে টেনে সরিয়ে এনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, ক্ষমা করবেন ভাইজান, ছোট্ট বাচ্চা বুঝেনি। পিছু ডেকেছিস কেন? ভাইজান, আমাদের একজন বৈদ্য প্রয়োজন। আপনাদের ব্যবসার জন্য হলেও আমাদের সুস্থ থাকা দরকার। যে ডাক্তার এখানে আছে সে চিকিৎসা ঠিকমতো করে তো না, সঙ্গে ওষুধের বদলে রাত কাটাতে চায়। ওরে কি টাকা ভরা হয় না? হয়, কিন্তু যত কঠিনই রোগ হোক না কেন সে বিনা পারিশ্রমিকে ওষুধ দেয় না। কোথায় ওই? বাইরের পেছন দিকে। যা, নিজের কাজ কর। লামু আর রোমাশা সেখান থেকে চলে যায়। স্বামীর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রুবেল দেওয়ান সহ নতুন কমিশনার আর ওসিরা চলে গেছে। স্বামীর নিজেই সেখানে মদন নামের এক ডাক্তারকে দরকারি অদরকারি ঔষধ সরবরাহ করতে বলেছিল। বদলে মাসে তাকে 40,000 টাকা দেওয়া হয়। তারপরেও সে ঠিকমতো নিজের কাজ করে না। স্বামীর সকলের মধ্য থেকে মদনের কলার টেনে এনে 2 পা দড়ি দিয়ে বাঁধে। বাইকের সাথে লাগিয়ে দেয় দড়ির অপর প্রান্ত। চোখে সানগ্লাস তুলতে তুলতে বলে, মদন, ইটস টাইম টু ডাইজেস্ট চোদন। মদন হাত পা ছড়িয়ে চেঁচামেচি করতে থাকে, কি ভুল করেছি, ছেড়ে দেন। স্বামীর 2 আঙ্গুল দিয়ে লালকুঠির ছাদে দাঁড়ানো মেয়েদের দিকে ইশারা করে বলে, কেমন? একদম বাঙ্গি মারা, সামির সিকান্দার স্টাইল। ছোট ছোট মেয়ে বাচ্চাগুলো পেছনে পেছনে দৌড়তে শুরু করে। স্বামীর বাইক স্টার্ট দিয়ে পুরো পাড়া ওভাবেই ঘুরতে থাকে। বাচ্চা মেয়েগুলো দৌড়ে তার পেছনে পেছনে ঘুরে বেড়ায় পুরো পাড়া। কাশেম এলে তাদেরকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। লামু কাশেমের দিকে তাকিয়ে বলে, ভাইজান যা করছে করতে দেন, আমরা বলি নাই, খালি বিচার দিছি। সে নিজে থেকে যা করার করছে।
কাশিম স্বামীরকে না ডেকে একা একাই চলে যায়। সেদিন লালকুঠিতে মেয়েরা পুরো বাড়ি সুন্দর করে সাজায়। বছরে 2 বার তারা নিজেদের ব্যক্তিগত অনুষ্ঠান পালন করে। সেদিন বাহিরের অনেক মানুষ আসে। তাদের যদি কাউকে পছন্দ হয় তবে তারা সেই নারীকে কিনে নিয়ে যায়। লামু যখন নিজের মতো করে সাজছিল, পেছন থেকে নিতা নামের একজন মেয়ে বলে, মাহা আপা যদি বেঁচে থাকতো তবে হয়তো সামির ভাইকে বদলানো চাইতো, তাই না লামু? হয়তো। তবে মাহা আপা মরে নিশ্চিত শান্তিতেই আছে। ওই বাড়ির বউ হইয়া বাইচা চাইতে ময়রা যা অনেক শান্তির। তোমার কি মনে হয় মাহা কোনোদিনও সামিরে ভালোবাসছিল, বা সামির ভাই জানি কি কোনোদিন ওরে ভালোবাসছিল বলে মনে হয়? ওদের ব্যাপারে আমি কি কইরা জানবো? তাই তো তোমার আজ অনেক সুন্দর লাগতেছে। আজ তোমারে নিতে আইব কেউ না কেউ। লামু আর কোনো কথা বলল না। পুরো লালকুঠি ভরে উঠল আলোয় আলোয়। আনাগোনা হলো চেনা অচেনা অনেক লোকের। তারা নিঃসন্দেহে সবাই ধনী। স্বামীর নিজের জায়গায় চুপচাপ বসে রইল। এসব নিয়ে তার মাথা ব্যথা কোনো দিনও ছিল না, আজও নেই। লামুর 2-একটা আবদার রাখত, কারণ লামুটা দেখতে কিছুটা স্বামীরের মতো। বাহ্যিকভাবে চোখ দুটোর মিল আছে। পার্থক্য, লামু ফর্সা, স্বামীর শ্যামলা। বড় কমলা পর্দা সরে গেলে একদল নারীর প্রবেশ হয়। তাদের সবার পরনে একই রকমের পোশাক। গান শুরু হতেই দলবদ্ধ হয়ে তারা নাচতে শুরু করলো। লামু তাদের সবার মধ্যবর্তী স্থানে। তাদের দেখে মনে হচ্ছে যেন একটা ফুলের বাগান, তবে কেউ তাদের সেই নজরে দেখে না। গান বাজতে শুরু করেছে সশব্দে। স্বামীর বসে বসে নিজের ফোন ঘাটাঘাটি করছিল। সাফিন তাকে জানায় তার এখানে কাজ নেই, সে চাইলে যেতে পারে। তবে স্বামীর যায় না, লালকুঠির ছাদে গিয়ে বসে থাকে। লামু নিজের সাজ পরিবর্তন না করেই ছাদে যায়। গিয়ে স্বামীর সিকান্দারের পাশে বসে বলে, ভাইজান, আমি চলে যাচ্ছি। কততে? 2 লাখ। কোথাকার? রাজশাহীরই, খুব একটা দূরে না। তুই একা? আর অনিন্দিতাকে চট্টগ্রামের এক লোক নিতে এসেছে। আসছে ভাইজান, ভালো থাকবেন। লামু উঠে চলে যেতে লাগলে স্বামীর তাকে অদ্ভুতভাবে পিছু ডেকে বলে, লামু, মন না চাইলে যাস না। আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভারী শব্দ আমার কাছে নাই ভাইজান। যখন সমস্যার কথা বলেছি আপনি শুনেছেন, অনেকবার সুযোগ দিয়েছেন। লামু ভালো না লাগলে যাস না, তবে এবার যাওয়াটা জরুরি ভাইজান। খোদার নসিবে রাখলে আবারও দেখা হবে। আসি। সেদিন রাতে লামু বিদায় নিয়ে চলে যায়। স্বামীর নিজের ঘরে ফিরে ড্রয়ার খুলে আবারও প্যাকেটের উপর প্যাকেট ড্রাগস সাজিয়ে রাখে। সামনের দিনগুলো তার কেমন যাবে তা তার ঠিক জানা নেই। ঘুমের ঘোরে স্বামীর আবারও সেই পুরনো স্বপ্নের দেখা পায়। এক উত্তপ্ত মরুভূমির বুকে পিপাসার্ত সে একাই দাঁড়িয়ে। কোথাও কেউ নেই, গলা ফাটিয়ে চিৎকার করছে, মুখ দিয়ে রক্ত ছুটে বেরিয়ে আসছে, কিন্তু কেউ নেই। কেউ কি শুনতে পাচ্ছে না তার ডাক? দুপুরের দিকে গিয়ে ডাইনিং টেবিলে বসতেই সামনে খাবার থালা এগিয়ে দেয় নুসরাত। শিভান চুপচাপ খাচ্ছে। নুসরাতকে দেখে স্বামীর চোখ কুচলে আবারও তাকায়। হয়েছে, নাটকের প্রয়োজন নাই। আমি কখন এসেছেন? কাল রাতে এসে পৌঁছেছি। ও, জিজ্ঞেস করবে না কেন চলে এসেছি? না। কেন? ইচ্ছে নেই। ভাই কোথায়? সকালে বড় ভাইয়ের সাথে বেরিয়েছে। এমপি পদের জন্য মনোনয়ন পাবে খুব সম্ভব। দাঁড়াবে বলেছে? হুম। হয়ে গেছে এমপি। এটা তো পদোন্নতি ফ্যামিলি। পরবর্তী মেয়র কে হবে? সিয়াম সিকান্দার? না, তোমার ভাই মেয়র পদে দাঁড়াবে না। তাহলে নুসরাত, সিভান, সাথী, ইতি আর রাহা সবাই স্বামীরের দিকে তাকিয়ে রইল। স্বামীর এক লোকমা ভাত মুখে তুলে মাথা তুলে বলল, অসম্ভব। আমি কোনোভাবেই ভোটে দাঁড়াবো না। হোক মেয়র, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, কোনো বাঙ্গি হব না আমি। বড় ভাই? কাউরে মারানির টাইম নাই। আমি বললাম আমার দিক না তাকাতে, ব্যাস। কি? স্বামীর চলে গেলে রাহা বলল, এরকম তেরা কেন? সাফিন শুনলে রেগে বোম হয়ে যাবে। শিবান প্লেটের দিকে মনোযোগ রেখে বাঁকা সুরে আওড়ালো, বাঁকা জন্যই সেটা স্বামী শিকদার। বাবা কিছু বলবে না। তুমি মনে হয় বেশি জানো। বাবাকে না চিনলেও কাকাকে ঠিক চিনি। যদি তার থেকে দূরে সরে থাকো সেটাই ভালো।
ভালোর জন্যই বলছি। শিভান স্কুলে চলে যায়। নুসরাত টুকটাক করে হাঁটতে হাঁটতে স্বামীরের ঘরে চলে যায়। ঘরটা বদলে গেছে। মাহা সব গুছিয়ে রাখতো, এখন সব উল্টোপাল্টা। তবে স্বামীর মাহার জামাকাপড়গুলো ফেলেনি, যে যার যার স্থানে আছে। নুসরাতের বুক ফেটে কান্না চলে আসে। মাহার সাথে তার বেশ ভাব হয়েছিল। সবার সাথে খুব কাছের আচরণ করা মেয়েটা শুধু স্বামীরের জন্যেই ছিল কঠোর, তবে বাকি সবাইকে সে নিজের করে নিয়েছিল। নুসরাত আর শিয়াম বিদেশে যাওয়ার আর একটা কারণ হলো নুসরাত অন্তঃসত্ত্বা ছিল। তার স্বাস্থ্যের বিবেচনায় জবরদস্তি শিয়ামকে রাজি করিয়েছিল সে। সাথে করে ফুটফুটে এক কন্যা সন্তান বাড়ি এসেছে। স্বামীরকে দেখাতে চেয়েছিল, স্বামীর তার কথা গ্রাহ্য করল না। নুসরাত ভেবেছিল শিয়াম শুধু তার কথায় বিদেশ যেতে রাজি ছিল, কিন্তু তার সবচেয়ে বড় কারণ ছিল ব্যবসা ঘিরে। সাফিন তাকে কি এক কাজেই পাঠিয়েছিল, ওখানের একজনের সাথে ড্রাগস ডিল করার জন্য। এসব কিছু ভেবে স্বামীরের খাতাটা তুলে দেখে স্বামীর পুরো খাতা জুড়ে শুধু চোখের ছবি অঙ্কন করেছে। সামান্য জোড়া ভুরুর অসম্ভব সুন্দর দুই চোখ। মাঝখানে একটা ছবি দেখে নুসরাত একটু গাল টেনে হাসল। স্বামীর মাহার শাড়ি পরা ছবিটাও আঁকিয়েছে। শিভানের থেকে রং পেন্সিল নিয়েছে খুব সম্ভব, কারণ স্বামীর বেশিরভাগ সময় শুধু স্কেচ অঙ্কন করে, রঙের ব্যবহার করে না খুব একটা। সবুজ রঙের শাড়ি পরা মাহার চেহারাটা খুব সুস্পষ্টভাবে এঁকেছে স্বামীর। দেখে মনে হচ্ছে ছবি তুলে প্রিন্ট করিয়ে আনা। নুসরাত সারাটা ঘর চোখ ঘুরিয়ে দেখল। স্বামীরের জীবনটা পুরোই এলোমেলো হয়ে গেছে। মাঝখানে যখন মাহা এসেছিল, তার ঘরের পর্দা, বিছানার চাদর, মশারি সব বদলে দিয়েছিল, কারণ মাহার সবুজ রং খুব একটা পছন্দ ছিল না। স্বামীর আবারও চারপাশে সবুজ রঙে ভরে তুলেছে। বিছানার চাদর, বালিশের কভার, জানালার পর্দা, ঘরের দেওয়ালের রং পর্যন্ত সবুজ। নুসরাত স্বামীরের ঘরটা গোছায় না, বদলায় না কিছুই, নিজের ঘরে চলে যায়। স্বামীর ভার্সিটি গিয়ে জানতে পারে একদল ছেলে মেয়েদের টিচারদের সাথে মারপিট পর্যন্ত করতে গিয়েছিল। ভিড়ের মধ্যে অনেকে মুখগুলো বাংলার পাঁচের মতো করে আছে। স্বামীর যেতেই সবাই তাকে ঘিরে ধরে। কি হয়েছে কাইসা, এদের এই অবস্থা কেন? কাশেমা লেমন এগিয়ে গিয়ে বলে, সাগর স্যারের ছেলেদের পয়েন্ট না থাকার পরেও, সিজিপিএ কম থাকার পরেও ইঞ্জিনিয়ারিং এর জব পাইল, কিন্তু এই ছোড়ার পয়েন্ট বেশি থাকতেও এড়ে দিল না। কেন? কেমন দেবে ভাই, ওর তো কোটার জোর আছে, এই ছোড়ার তো নাই। স্বামীর এগিয়ে গেল। ছেলেটা কান্নাকাটি করছে দেখে খুবই বিরক্ত হলো। মুখের ঘাম মুছে স্বামীর বুকে হাত গুজে দাঁড়ালো। চোখের ইশারা দিতেই ছেলেটা নিজেই বলতে শুরু করলো, আমার নাম তৌমুদ। জবাবটা আসলে খুবই দরকার ছিল। বাবা মরছে 3 মাস, ছোট একটা বোন আছে, মা আছে, টেনশন কম ছিল যে পড়াশোনা তো শেষের দিকেই, ইন্টারভিউ দিলেই টিকে যাব। পুরো বাসায় মানুষদের দায়িত্ব এখন আমার ঘাড়ে। আমি টিকলাম, পয়েন্টও ঠিকঠাক, কিন্তু আমাকে সরিয়ে আমার চেয়ে কম পাওয়া ছাত্রকে জবটা দেওয়া দিয়েছে। সেটা তোর বাপ দাদাদের দোষ। ওর বাপের শিক্ষক কোটে আছে, তোর কিছু নাই, জায়গায় লাভ নাই। এইটি তো নতুন কিছু না। এত গোলযোগের কি হইল? বোঝা যদি না বইতে পারিস, কাল কুঠুরিতে গিয়ে মরে যা। পুরুষ মানুষের জীবন হয়ই বোঝা বহনের লাইকা। সবাই একে অপরের দিকে তাকাতাকি করলো। স্বামীরের মুখের ওপর কিছু বলার সাহস হচ্ছে না। বহুদিন যাবৎ এমনটা হয়ে আসছে। স্বামীর তো ভুল কিছু বলেনি। সেই দিনকার মতো পরিবেশ ঠান্ডা হয়। ভার্সিটি থেকে বেরিয়ে স্বামীর পদ্মার পাড়ে চলে যায়। নদীতে আজ তেমন ঢেউ নেই, শান্ত জলের তরঙ্গ। স্বামীর একদৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল। কাশিমকে বাড়ি ফিরে যেতে বলল। সিকান্দার বাড়িতে কোনো জনমানবের সাড়া নেই। সাথে ইতিকে নিয়ে পার্কে গেছে খুব সম্ভব। শিভান এখনো ফেরেনি। রান্নাঘরে টুকটাক করছে জরিনা আর সুফি বেগম। স্বামীর সোজা সিঁড়ি ডিঙিয়ে নিজের ঘরে চলে গেল। জামা কাপড় বদলে বিছানায় গা এলিয়ে দিতেই মনে হলো কোথাও থেকে অদ্ভুত বিড়ালের মতো আওয়াজ আসছে। আওয়াজ ধরে টুকটুক করে শিয়ামের ঘর পর্যন্ত পৌঁছে যায়। বাহাতে ধাক্কা দিয়ে ঘরে ঢুকতেই অজানা এক
বাতাসে পুরো দেহ শিউরে ওঠে। শিয়ামের বিছানার উপরে 2 ফুটফুটে কন্যা শিশু, যথাসম্ভব নবজাতক। স্বামীর ধীর পায়ে এগিয়ে যায়, বুকের বাপাসটা কেমন চিনচিন করছে। এগিয়ে গিয়ে দেখে দুটো বাচ্চার মধ্যে তুলনামূলক তফাৎ। একজন চরম ফর্সা আর একজন একটু শ্যামলা। একজনের চোখের নিচে একটা কুচকুচে তিল আছে, স্বামীরের বাম গালেও একই জায়গায় তিল আছে। খোঁচা খোঁচা দাড়ির জন্য বোঝা যায় না। ফর্সা বাচ্চাটা ঘুমিয়ে আছে আর শ্যামলাটা একাই হাত পা নাড়িয়ে খেলাধুলা করছে। স্বামীর ধীর পায়ে এগিয়ে গিয়ে শ্যামলা বাচ্চাটার গালে আস্তে করে টোকা দেয়। বুঝতে পারে এরা হয়তো নুসরাত আর শিয়ামের বাচ্চা হবে। হয়তো চমচ, কিন্তু শ্যামলা জন একটু ছোট দেখাচ্ছে। ওর বয়স হয়তো 1 মাস মতো হবে। স্বামীর তার গালে হাত লাগাতেই যেন সে চরম রাগান্বিত হলো। চোখ মুখ কুঁচকে তার রাগ প্রকাশ করলো। স্বামীর ভ্রু উঁচিয়ে বলল,